এতগুলো টাকা? ফিজা বিস্ময় নিয়ে শুধালো। আবরাজ সিকিউরিটি গার্ডকেই ইশারা করে। একজন গার্ড সাথে সাথে ফোন হাতে কিছু করলো। আবরাজের ফোনে শব্দ হয়। আবরাজ ফোন চেক করে। সেখানে কিছু দেখে মেজাজ খারাপ হয়। মুহূর্তের আগে চোয়াল শক্ত হয়। ফোনটা উল্টো করে শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে ছুঁড়ে ফেলে নিচে পড়ে বরফে ছিটকে চারিদিকে ছড়িয়ে পড়ে। সেখান থেকে কিছুটা বরফ ফিজার উপর পড়ে। ফিজা অবাক হয়, এভাবে হঠাৎ রেগে গেল কেন পুরুষটা? আর এতগুলো টাকা কেই বা দিল? কী কারণে দিয়েছে? কত রকম প্রশ্ন। আবরাজ ফিজার হাত টেনে ধরে আচমকায়। বাড়ি ভেতরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে সাব্বিরকে আদেশ করলো, গাড়ি রেডি করো। 10 মিনিটস, তার মধ্যে মিস্টার জি এর সাথে আমি মিট করতে চাই। এরপর ফিজাকে টেনে নিয়ে বাড়ির ভেতর চলে গেল। ফিজা পুরো হতভম্ব। কি হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না। তার মধ্যে আবরাজের রেগে যাওয়ার কারণ খুঁজে পাচ্ছে না। আবরাজ মাস্টার বেডরুম নিয়ে ফিজাকে সেটাই লক করে দিল। সার্ভেন্ট 3 জন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রুমের বাইরে। আবরাজ বাড়ি থেকে বেরিয়ে আসার আগে মহিলাগুলোকে সাবধান করে এলো কোনোভাবে যেন ফিজা রুম থেকে বেরোতে না পারে। বেশ রাত হয়েছে। বিদেশের বাড়িতে সেসব বোঝার জো নেই। লাইটিং, মানুষের আনাগোনা, কোনোটার কমতি নেই। যে যার মতো এনজয় করছে। সাবিরের মন চায় এভাবে বউ নিয়ে ইচ্ছে মতো অনেক রাত অবধি ঘুরতে, কিন্তু হায় আফসোস, এটা বোধহয় এ জন্মে আর সম্ভব হবে না। তার স্যার নিজে বিয়ে করলো 3 বছর হলো। না স্যার বাসর করলো, আর না তার বিয়ের 1 বছর তাকে বাসর করার মতো ছুটি দিল। সাবিরের এমন সিরিয়াস মোমেন্ট এসেও এমন চিন্তা ভাবনার জন্য সে নিজেই তাজ্জব বনে গেল। কিছু সময় পূর্বে ঘটনা পুনরায় মনে পড়ল। তারা ক্লাব থেকে কিছু সময় পূর্বে ফিরছিল। বাড়ির ভেতর প্রবেশ করার আগেই আবরাজের ঘুম ভেঙেছে। আর গেট থেকে বাড়ির ভেতরে যাওয়ার জন্য গাড়ি থেকে নামার পরই 2 জন গার্ড একটা পার্সেল নিয়ে হাজির হয় সেখানে। সেটা চেকিং করাই ছিল। কোনো রকম বিপজ্জনক কিছু ছিল না। অগত্যা প্যাকিং খুলতে আদেশ করে আবরাজ, কিন্তু পার্সেলে এমন কিছু থাকবে আশা করেনি কেউ। টাকা আবার পার্সেল করে পাঠায় না কি কেউ? কিন্তু কেউ একজন পাঠিয়েছিল। আর একখানা মেসেজও ছিল আবরাজের জন্য। মেসেজটা দেখে সাব্বিরের মাথা খারাপ হচ্ছিল। সেখানে আবরাজ খানের রেগে আগুন হওয়াটা সাব্বিরের নিকট অস্বাভাবিক কিছু মনে হলো না। গাড়িগুলো সব একটা নিরিবিলি রাস্তায় এসে থামলো। চারিদিকে সাদা বরফে ঢাকা, শুধু রাস্তাটাই কালো। কিছু সময় পূর্বে হয়তো এটা পরিষ্কার করা হয়েছে। 4টা কালো গাড়ি থেকে 4 জন করে গার্ড বেরিয়ে এলো। 5 নম্বর গাড়িটা থেকে বেরোলো প্রথমে সাব্বির, তারপর ঘুরে গিয়ে ওপাশের দরজা খুলে দিল। গার্ডগুলো এসে সবাই সিরিয়ালে বেশ দক্ষতার সাথে দাঁড়িয়ে গেল। প্রশিক্ষণরত কিনা। রাস্তার বিপরীতে দাঁড়িয়ে 3টা গাড়ি আর 5-6 জন গার্ড আর মিস্টার জি। সবার চোখে কালো চশমা। গাড়িগুলোর লাইটের আলোতে চারপাশ আলোকিত। আবরাজের সৈন্য সংখ্যা তুলনায় মিস্টার জি এর সৈন্য সংখ্যা নগণ্য বটে। আবরাজ নিজের রিভলভারটা বের করে লাফিয়ে নিজের গাড়িটার উপর উঠে বসলো। একজন গার্ড এসে একটা জ্বলন্ত সিগারেট আবরাজের ঠোঁটের ভাঁজে গুঁজে দিয়ে গেল। আবরাজ এক টান দিয়ে কালো মোটা সিগারেটটা নিজের আঙ্গুলের ভাঁজে নিয়ে আচমকা মিস্টার জি এর পাশে দাঁড়ানো একজন গার্ডের উপর শ্যুট করে দিল। মিস্টার জি এর হাতেও সিগারেট। তিনি শুধু আর চোখে তাকালো একবার নিচে নেথর দেহের গার্ডটার দিকে। ভ্রুক্ষেপহীন তিনি। আবরাজ এক এক করে সবগুলো গার্ডকে মেরে ফেলল। এরা আসলে কি জীবিত ছিল? আপনি মানুষ হবেন না? সবগুলোকে আগে থেকে মেরে দিয়েছেন। এরা তো আপনার লোক ছিল। আমাকে শেখাতেই শোনা। আমি জানি এরা তোমার লোক। এনিওয়ে, ডিসিশন কি চেঞ্জ হয়েছে নাকি আরও কিছু ট্রেলার প্রয়োজন? আবরাজ শান্ত, সিগারেট টানে। মিস্টার জি আবার বলে, ক্লাবে একজন বেশ চড়া দাম দিবেন বলেছে। পছন্দ করেছে মেয়েটা। আবরাজ কি এত ভালো মানুষ? বউয়ের নামে সে এমন কথা বসে বসে শোনার পাত্র? মোটেও নয়। আবরাজ সাথে সাথে আবার ট্রিগার চাপে। শব্দ হয় না কোনো। শুধু মিস্টার জি নিজের হাত চেপে ধরে ব্যথায় কুঁকড়ে ওঠেন। আবরাজ লাফিয়ে নামে গাড়ির সামনে ডিকির উপর থেকে। সিগারেট অদূরে ফেলে দেয় ছুঁড়ে। এরপর শান্ত স্বরে বলে ওঠে, এতদিন ছেড়ে দিয়েছি বলে সবসময় ছেড়ে দেব? এটা ভাবা বোকামি। আমার ফুলের দিকে আরেকবার নজর দিলে পৃথিবীতে থেকে অস্তিত্ব মুছে ফেলবো আপনার। আপনি কি ট্রেলার দিয়েছেন আমায়? আপনি কি ট্রেলার দিয়েছেন আমায়? আমি আপনাকে দিয়ে গেলাম। আবরাজ 2 জন গার্ডকে কিছু ইশারা করে দিল। এরপর নিজের রিভলভারটা আবার কোমরে খুঁজে নিল। পেছনে বাকি গার্ডরা সাথে এলো। সাবির আবরাজের পাশে হাঁটে, তবে দূরত্ব রয়েছে যথেষ্ট। সে বিড়বিড় করে আওড়ালো,
ম্যাডাম, এসব জানতে পারলে কি হবে? ইয়া মাবুদ, আমার তো এখন থেকে টেনশন হচ্ছে। আবরাজ আচমকায় সাবিরের কলার টেনে ধরল। বেচারা আবরাজের চেয়ে বড় ফিটনেস কিছুটা দুর্বল। আবরাজের মতো বলিষ্ঠ শরীর এর তাগড়া পুরুষ এমনভাবে কলার ধরলে জানটা বেরিয়ে আসার জন্য ছটফট করবে, এটাই স্বাভাবিক। আবরাজ সাবিরের কলার ঝাঁকিয়ে বলে উঠল, সুগন্ধি ফুল যদি এসব জানতে পারে, আই সোয়ার তোমার আর এই জীবনে বাসর করা হবে না। সাব্বিরের ভয়ে আত্মাটা এত সময় ছটফট করলেও আবরাজের হুমকিতে একদম শান্ত হয়ে গেল সেটা। সাব্বির অসহায় দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, বিয়ের পর যদি বাসর করতে না পারি তাহলে বেটা ছেলে হয়ে জন্মানোটা যেন বৃথা হয়ে যাবে স্যার। ভাগ্য ভালো আবরাজ এটা শুনতে পায়নি, নয়তো তাকে নির্ঘাত এই রাতের অন্ধকারে এখানে একা ফেলে যেত এই পাষাণ পুরুষ আবরাজ খান। সাবির পেছনে ঘাড় বাঁকিয়ে তাকিয়ে দেখলো দুজন গার্ড মিস্টার জিকে ধরাধরি করে গাড়িতে বসাচ্ছে এবং মিনিটের ব্যবধানে তারাও চলে গেল। সাবির চারিদিকে ততষ্ট নয়নে তাকিয়ে আমতা করে বলে উঠল, স্যার, পাক্কা প্রমিস, আপনার কসম, ম্যাডামকে কোনো দিন আমি এসব বলবো না, কিন্তু যদি জেনে যায়। তাহলেও তুমি বাসরের কথা ভুলে যাও। আবরাজ সাথে সাথে জবাব দেয়। সাবিরের মুখখানা একদম চুপসে গেল। আবরাজ সাব্বিরকে ছেড়ে দিয়ে ব্লেজারের ভেতরের শার্টে ঝুলানো কালো সানগ্লাসটা চোখে দিয়ে গাড়িতে গিয়ে বসে পড়ল। সাব্বির ফ্যাল করে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে, এত সুদর্শন একজন পুরুষ, সে ছেলে হয়েও এই ব্যাটার উপর রোজ 14 বার সে ছেলে হয়েও এই ব্যাটার উপর রোজ 14 বার ক্রাশ খায়। কত শত মেয়ে একবার পাওয়ার জন্য মুখিয়ে থাকে, আর এই বেটা একটা সাইকো। সাবিরের বাসরের কথা মনে পড়ে কান্না পেল, তবে আবরাজের কণ্ঠস্বর শুনে কান্নাগুলো যেন ভয়ে বেরিয়ে এলো না। সাবির নিজেকে সামলে গাড়িতে গিয়ে বসে। আমার 24 বছর শেষ হতে আর 4 মাস বাকি আছে। আমি বাচ্চা না। কোনো মেয়ে যে নিজের বয়স এত ইজিলি বলে দেয় বা বলতে পারে এমন কোনো অভিজ্ঞতা নেই আব্রাহামের। তাহার 28 বছরের জীবনে এমন কারোর সাথে পরিচয় হয়নি। আব্রাহাম থতমত স্বরে বলে উঠল, দেখে বোঝা যায় না। ইনিও আমার খাবারটা একটু সার্ভ করে দিতে হবে, আমার অ্যাসিস্ট্যান্ট একটা কাজে আটকে গিয়েছে। মেহেরিনকে ইশারা করে নিজের সাথে আসতে বলে আগে আগে হাঁটা ধরে আব্রাহাম। মেহরিন কোনো কিছু না ভেবে আব্রাহামের পেছনে হাঁটে। আব্রাহাম অবাক হয়, একবার বলার পরপরই তাকে খাবার সার্ভ করে দিতে রাজি হয়ে গেল। মেয়ে মানুষ তো একটু অ্যাটিটিউডওয়ালা হবে, এমন সাদা সিধা টাইপ কেন হবে? এর কি মাথায় ঘিলু নেই? একটা প্রাইভেট কেবিনে একজন পুরুষের সাথে একা যেতে রাজি হয়ে গেল। অদ্ভুত মেয়ে মানুষ। আমার এই মুহূর্তে তোমাকে এভাবে দেখে যতটা মাতাল লাগছে, সন্ধ্যায় তোমার দেওয়া কড়া ডোজের অ্যালকোহল এত মাতাল করতে পারেনি আমায়। ফিজা পেছন থেকে আচমকায় এরূপ কথায় চমকে উঠল। রাতের পোশাক পরেছিল মেয়েটা। বিষণ্ণ নয়নজোড়া বেশ বড় বড় আকৃতি ধারণ করলো। টাওয়ালটা দ্রুত নিজের গায়ে ভালো করে জড়িয়ে নিল। অতঃপর ঘুরে আবরাজের দিকে তাকালো। দৃষ্টি মিলিত হলো। আবরাজ শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। ফিজা ওয়াশরুমে কাঁচের দেয়ালটার দিকে তাকালো। তৎক্ষণাৎ মেয়েটার চোখ বন্ধ করে। ইস, ওদিকেও দেয়াল, তার মানে আবরাজ ভাবতে পারে না আর। রাগে দুঃখে দাঁত কিরমির করে বলে উঠল, এটা কোন ধরনের ভদ্রতা আবরাজ? ভদ্র নই আমি? ড্রেস চেঞ্জ করছি আমি। করো। আপনি বাহিরে যান। ফিজা নিজের রাগ সংবরণ করে কোনো রকম বলে। আবরাজ নড়ে না, বরং বাথটবে বসে। পানি নেই সেখানে, কয়েকটা গোলাপ ফুল রয়েছে, বেশ তরতাজা। হয়তো কিছু সময় পূর্বে এগুলো সার্ভেন্ট রেখেছে। আবরাজ সেখান থেকে একটা ফুল হাতে তুলে নিল। এরপর সেটা থেকে একটা একটা পাপড়ি ছিঁড়ে ফিজার দিকে ছুঁড়ে ফেলে বলে, শুধু শুধু টাইম ওয়েস্ট করো না, আমি যাচ্ছি না। ফিজা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল আবরাজের দিকে। গায়ে বাহিরের পোশাক, গা থেকে কেমন ভোটকা একটা গন্ধ ছাড়াচ্ছে। ফিজা বুঝতে পারে এটা সিগারেটের গন্ধ। ফিজা সেসবে মাথা থেকে ঝেড়ে ফেলে চারিদিকে দৃষ্টি ঘোরালো। বাথরুমটা যথেষ্ট বড়, কিন্তু বাথরুম থেকে বেরিয়ে যেতে হলে আবরাজের পাশ দিয়ে যেতে হবে। ফিজা ধীর পায়ে একদম আবরাজের কাছে গেল। সামান্য ঝুঁকে আবরাজের বুকে বাঁ হাত রাখলো। আবরাজের দ্বিতীয়বারের ন্যায় রমণীর অদ্ভুত ছোঁয়ায় শরীর মন শিহরিত বিস্মিত হতে লাগলো। এক দৃষ্টিতে বউয়ের বুকের খাঁজের টাওয়ালটার দিকে একবার তার চোখ ফিরিয়ে দিয়ে একবার তাকায়। ভুজোড়া কুচকে গম্ভীর স্বরে, ফিজা এইভাবে মনোরঞ্জনের চেষ্টা
পরবর্তীতে আমাকে আবার অসভ্য বলবে, এটা কিন্তু অন্যায়। মুচকি হাসল। মনে মনে প্রচুর বিরক্ত মেয়েটা, কিন্তু প্রকাশ্যে সেটার বোঝার পায়নি। কিন্তু সে নিজেও কিছু শ্বাস প্রশ্বাসের দূরত্ব চলছে। হঠাৎ আবরাজ অনুভব করলো বউ তাকে ধোকা দিয়েছে, বাথরুম থেকে বেরিয়ে গেছে। কিছু বুঝে ওঠার আগেই দরজাটা অদ্ভুত শব্দ করে বাইরে থেকে আটকে দেওয়া হয়েছে। রুমে কি হচ্ছে সেটা স্পষ্ট দেখা গেলেও রুম থেকে বাথরুমে দেখার উপায় নেই। ফিজা রুমের ভেতর থেকে আন্দাজ সাদা রঙের পর্দাটা টেনে দিল। আবরাজ তখনও বসে আছে বাথটবে। বউ তাকে বারবার ধোকা দিচ্ছে। বেচারার এটা ভেবেই যেন আসমান জমিন এক হচ্ছে। কি সাংঘাতিক মহিলা! আবরাজ বিড়বিড় করে আওড়ালো। আই লাইক ইট বউ। ভালোবাসে বলতে পারছি না, এটা নিয়ে এখনো সন্দেহ রয়েছে। তবে তোমার অ্যাটিটিউড আমার হৃদয়ে ঝড় তুলতে সক্ষম। লিভ মি আবরাজ, ছাড়ুন। আবরাজ ছাড়ল না, বরং হাত বাড়িয়ে বাথটবের পানি লাইন চালু করে। গড়গড় করে পানি আসতে শুরু করে সেখানে। ফিজার রাগে শরীর কাঁপে। একটু আগে শাওয়ার নিয়েছে সে, মাত্র ড্রেস চেঞ্জ করে ওয়াশরুমের দরজা খুলতে এসেছিল। এতক্ষণই আবরাজ তাকে টেনে আবার ওয়াশরুমে নিয়ে এসেছে, আর দরজা লক করে বাথটবে ফেলে দিয়েছে। ফিজা রেগে মেগে বলে উঠল, সমস্যা কোথায় আপনার? এমন গায়ে পড়ার স্বভাব কেন, ন্যাকা মেয়েদের মতো? আমি ন্যাকা নই সুগন্ধি ফুল। আবরাজ ন্যাকা সুরে বলে। ফিজার ভ্রু কুচকে আসে, গম্ভীর স্বরে বলে, আমার নাম ফিজা। হ্যাঁ, আর আমার সুগন্ধি ফুল। আবরাজ ফিজার কাঁধে পানি দিতে দিতে বলে। ফিজা ঝট করে হাত সরিয়ে দেয়। আবরাজ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলে উঠল, তুমি জানো, তুমি শুরু থেকে দারুণ একটা স্মেল আসে। সেই জন্য রাতে ঘুমের ভান করে গলায় মুখ গুজে পড়ে থাকেন। আবরাজ ঠোঁট কামড়ে হাসে। ফিজার বুক চিনচিন করে। সুদর্শন এই পুরুষটা এভাবে হাসতে পারে, কত চমৎকার সেই হাসি! অথচ মুখটা সবসময় হুতুম প্যাঁচার মতো করে রাখে। ফিজা একটু ইমোশনাল হয়ে আবরাজের ঠোঁটের দিকে তাকিয়ে আছে। আবরাজ তখন দুষ্টু হেসে বলে উঠল, এইভাবে ছোটোর দিকে তাকিয়ে আছে কেন? চুমুকি তুমি খাবে নাকি আমি দেবো? ফিজার যেন হুঁশ এলো। ঠান্ডায় শরীর কাঁপে, পানি গরম, তারপরও রাতের বেলায় 2বার গোসল দেওয়া মুখের কথা নয়। শরীর কাঁপে মেয়েটার। দৃষ্টি এলোমেলো ঘুরিয়ে অস্পষ্ট স্বরে বলে, ছাড়ুন আমায়। ঠান্ডা লাগছে তোমার? আবরাজের মুখে তখনও দুষ্টু হাসি। পানির মধ্যে মেয়েটার শরীর চেপে ধরে রেখে আবার কেমন বেয়াদবের মতো প্রশ্ন করছে। ফিজার রাগে চোয়াল চেপে আসে, দাঁতে দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তখন আবরাজের ফোন বাজে। আবরাজ ফিজাকে ছেড়ে এক হাত পকেট থেকে ফোন বের করলো। ফিজা কল কে করেছে এটা দেখার জন্য সামান্য ঘাড় বাঁকিয়ে তাকালো। শ্রীনা নামটা দেখে তাচ্ছিল্য হাসে। আবরাজকে তাচ্ছিল্য করে বলে উঠল, আমার ঠান্ডা লাগছে না, আপনার গার্লফ্রেন্ড গরম হয়ে আছে। যান, মেয়েটাকে গিয়ে ঠান্ডা করুন। এসেছেন পর থেকে তো কল করেই যাচ্ছে। আবরাজ কলটা রিসিভ করে না। ফিজা ভাবে হয়তো সে এখানে রয়েছে, সেই জন্য রিসিভ করছে না। তাই আবরাজকে সরানোর চেষ্টা করে আবার জানতে চাইল, আচ্ছা, সাথে কেন নিয়ে আসেননি বলুন তো, তাহলে ভালো হতো আপনার। ফিজা আবরাজকে অল্প একটু সরাতে সক্ষম হলো, তবে বেশি সময়ের জন্য নয়। স্বল্প সময়ের ব্যবধানে নিজের হাতে উল্টো টান অনুভব করে ধপাস করে পিছিয়ে আবার বসে পড়ল। কিন্তু এবার আর শুধু বাথটবে নয়, আবরাজ নিজের উরুর ওপর বসিয়েছে বউকে। ফিজা প্রজোড়া কুচকে আবরাজের দিকে তাকাতে আবরাজ গম্ভীর স্বরে বলে উঠল, এটার জন্য তো ওকে, হ্যাপি। নিজের হাতের ফোনটা আবরাজ বাথটবের পাশে রাখা গোলাপের পাপড়ি আর পানি ভর্তি পাত্রটাতে ডুবিয়ে রাখলো। শান্ত স্বর, অথচ ফিজার শরীর শিরশির করে। আবরাজের দিকে আর চোখে তাকাতে আবরাজ বলে উঠল, অনেকটা বেশি দোষ করেছে, আই নো। আমি এটার জন্য অনুতপ্ত, বাট সরি। এখন যেটা করছে সেটার জন্য তো নয়। ফিজা কিছু বুঝে ওঠার আগেই আবরাজ ফিজার গায়ের গেঞ্জিটার কাঁধটা টেনে নিচের দিকে নামিয়ে নিল। শরীর ভিজিয়ে চুপসে আছে দুজনে। আবরাজের সেদিকে খেয়াল নেই, অধর সুধা পান করতে ব্যস্ত হলো। বেহায়া হাত জোড়া ফিজার শরীরে বিচরণ করছে। ফিজার ঠান্ডায় আরও এতটা গভীরভাবে আঁকড়ে রাখার ফলে শ্বাস যেন আটকে আসছে। কোনো রকম নাকে দিয়ে অল্প নিঃশ্বাস নিতে পারছে। তবে এভাবে কিছু সময় থাকলে মেয়েটা নিশ্চয়ই জ্ঞান হারাবে। ফিজার হাত দুটো আবরাজের পিঠে হিলে হাতে আবরাজ একটু থামল। অবাক হয়ে চোখ মেলে তাকিয়ে দেখলো ফিজা পিট করে তাকিয়ে আছে। ফিজা হাসছে। আবরাজের ঠোঁটের উপর বাঁ হাতে তর্জনী আঙুলটা ছুঁয়ে দিয়ে ফিস করে বলে,
যখন ইচ্ছে ছিল না সত্যিটা জানার জন্য তখন নিজ থেকে সরে গিয়েছে। আর আজ আপনার জন্য একটু অনুভূতি এলো। আর দেখুন না, আমার দেহটা আমায় সঙ্গ দিল না। ফিজার চোখের পাতা বন্ধ হচ্ছে। আবরাজ বুঝতে পারছে রাতে নিশ্চয়ই মেয়েটা খাবারও খায়নি, তার উপর এত সময় ঠান্ডার মধ্যে। আবরাজের মনে পড়তে দ্রুত ফিজার গেঞ্জিটা এক টানে খুলে নিল। নিজের গায়ে শার্ট ব্লেজার এক হাতে বোতাম খুলে একদম উন্মুক্ত লোমশ বুকে চেপে রাখলো বউকে। এরপর গা থেকে কোনো রকম নিজের ভেজা কাপড়টা সরিয়ে এভাবে বসা থেকে ফিজারকে জড়িয়ে রেখে উঠে দাঁড়ালো। মেয়েটার গায়ে এখন ইনার আর একটা প্লাজো। সাধারণ পোশাক ছিল এত সময়, ঢিলে ঢালা গেঞ্জি আর প্লাজো। আবরাজ ওয়াশরুমে বাথটব থেকে নেমে রুমের ভিতর যাওয়ার আগে টাওয়াল নিল, ফিজার গায়ের পেছন থেকে জড়িয়ে দিল। এরপর কল লাগালো সাপিরকে। এই বাড়িতে একটা রুমে থাকে সাপির, সার্ভেন্টকে খাবার দিতে বলে আর একটা মোবাইলের ব্যবস্থা করতে বলে। কল কাটলো। থম মেরে বসে আছে আবরাজ। মস্তিষ্কে কিছু সময় পূর্বে ঘটনা স্মরণে এসে সব এলোমেলো হয়ে যাচ্ছে। কমফোর্টারের নিচে বিড়াল ছানার ন্যায় গুটিয়ে শুয়ে আছে ফিজা, চুল এলোমেলো অল্প ভেজা। আবরাজের শরীরে শিহরণ বয়ে যায়। মেয়েটা জেগে থাকলে কথা বললে একদম কঠিন পাথর, অথচ এখন ঘুমের মধ্যে মনে হচ্ছে কত সহজ সরল। আবরাজের হাতটা বাড়িয়ে ফিজার মাথায় রাখে, ভেজা চুলে হাত চালায়। দরজায় নখ পড়তে আবরাজ উঠে গেল। একজন সার্ভেন্ট, খাবার একটা ট্রেটে 2টা সুপের বাটি। আবরাজ সেগুলো নিয়ে ফিরে আসে। কিছু সময় ডাকাডাকি করেও ফিজার কোনো রেসপন্স নেই। আবরাজ নিচু হয়ে ফিজার কানের লতিতে আলতো করে কামড়ে ধরে। ফিজা ব্যথাতুর শব্দ করে শোয়া থেকে সাথে সাথে উঠতে বসতে গিয়ে আবরাজের মাথার সাথে ধাক্কা খেলো, কিন্তু আবরাজ একটুও নড়ে না, বরং ফিজা 2 বাহুতে নিজের 2 হাত রাখে। নিজের মুখটা ফিজার কাঁধের কাছে রেখে ফিসফিস করে বলে, লজ্জা পাবে, ওঠো না। ফিজার সাথে সাথে শক্ত করে গায়ের কমফোর্টটা চেপে ধরে। অনুভব করে শরীরে উন্মুক্ত শুধু কমফোর্টার দেওয়া। ভীতু হওয়ার বদলে মেয়েটা রাগে গজগজ করতে করতে বলে, আপনার সাহস দেখে অবাক হচ্ছি আমি। আপনার একটুও লজ্জা নেই? না, তোমাকে দেখার পর থেকে লজ্জা কি জিনিস সেটা আমি ভুলে গেছি। আবরাজ গম্ভীর স্বরে বলে। ফিজা কি বলবে এই মানুষকে? কিছু বলার চেয়ে চুপ থাকাই শ্রেয় মনে হচ্ছে। আবরাজ আবার সিরিয়াস কণ্ঠে বলে উঠল, বউয়ের কাছে আবার কিসের লজ্জা? স্বামী স্ত্রীর মাঝে লজ্জা থাকলে সংসার জীবনে সুখী হওয়া যায় না। আবরাজের কথায় কিছুটা লজ্জা ঘিরে ধরল সুন্দরী রমণীকে। ফিজার ইচ্ছে করছে আবরাজের সিল্কি চুলগুলো ইচ্ছে মতো টেনে দিতে। আজে বাজে কথা ভালোই শিখেছে আবরাজ, বুঝতে পারে ফিজা। আবরাজ ফিজাকে ড্রেস এনে দেয়। এর মধ্যে আবার কেউ বাড়ির সদর দরজায় কলিং বেল বাজাচ্ছে। আবরাজ গেল। সাব্বির এসেছে, হাতে একটা দামি ফোনের বক্স। আবরাজ সেটা নিল, এরপর রুমে চলে গেল। সাব্বির পেছন থেকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। স্যারের কি বাসর পালিয়ে যাচ্ছে? এত তাড়া দেখিয়ে চলে গেল কেন? সাব্বির নিজের ভাবনায় বিরক্ত। ঘরে এত সুন্দরী বউ রেখে এত রাতে যে তার স্যার তাকে একটু সময় দিয়েছে, এটাই তো অনেক। কাল রাতের পর আর আবরাজের দেখা পায়নি ফিজা। সকাল গড়িয়ে দুপুর, এখন রাত। মাঝে অবশ্য একবার কল করেছিল, কিন্তু ফিজা রিসিভ করেনি। নতুন একটা ফোন দিয়েছে তাকে আবরাজ। এটা কাল রাতেই খাবার খাওয়ার পর ফোনটা দেখেই চমৎকার আর দামিও বটে। ফিজা ফোনটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে। এত দামি ফোন তার চাই না। এসব বিলাসিতা দিয়ে কি হবে যদি না স্বামীর সংসারই না হয়, স্বামীর ভালোবাসা না পায়। একজন মাফিয়ার মনে আদৌ কতটা ভালোবাসা থাকতে পারে এটা নিয়ে ঢের সন্দেহ। এত টাকা পয়সা, এক্সক্লুসিভ ড্রেস, বাড়ি বা গাড়ি, এসব তার চাই না। ফিজা ফোনটা দিয়ে তবুও 2-1টা ছবি তুলল। ক্যামেরা দারুণ, ছবি বেশ ভালো এসেছে। যদিও আবরাজের সুগন্ধি ফুল এমনিতেও চমৎকার সুদর্শনা রমণী। ফিজা মুখ বাঁকায়। এটা তার কথায় নয়, এটা স্বয়ং আবরাজ খানই বলে। ফিজা ঘাড় বাঁকিয়ে সদর দরজার দিকে তাকায়। আবরাজ বাড়ির ভেতরে প্রবেশ করছে। ঠোঁট বাকিও না সুগন্ধি ফুল। ফিজা আশেপাশে তাকালো। 2জন সার্ভেন্ট, একজনের হাতে একটা ট্রে যার মধ্যে 2 রকম কফির মগ রয়েছে, এবং আরেকজন আবরাজের গায়ের ব্লেজারটা খুলে নিল। কিন্তু মহিলা খুব সাবধানে করছেন। আবরাজের গায়ে এক রত্তি ছোঁয়া লাগে না মহিলার। আবরাজ কফির মগ এক হাতে নিল, এরপর ইশারা করতে মহিলা দুটো চলে গেল। ফিজার নিকট আবরাজের ব্লেজার খুলে দেওয়ার দৃশ্যটা ভালো লাগলো না। এটা কেমন বিশ্রী ব্যাপার। মাফিয়া বলে কি নিজের গায়ের পোশাকও অন্য কাউকে দিয়ে পাল্টাতে হবে? অবশ্য এত টাকাওয়ালা হলে হাত তো নিষ্পিস করবে, সাথে মানুষজনকে দেখাতে হবে না যে টাকা আছে।
তীক্ষ্ণ দৃষ্টি যেন আবরাজ অনুমান করে সেই ব্যাপারখানা, তবে তেমন গুরুত্ব দিল না। ফিজা শান্ত আর গম্ভীর কণ্ঠে বলে, ঠোঁট আমার, এটা কি করব না করব সেটাও আমার ব্যক্তিগত বিষয়। তাও তো বটে, তবে পরে যদি এর জন্য উল্টোপাল্টা কিছু ঘটে তাহলে আমাকেও কিছু বলতে পারবে না, কারণ আমিটা আমার অ্যান্ড বউ, বউটা আমার, সো আমার যা ইচ্ছে তাই করবো। ফিজা বিরক্ত, সারাক্ষণ বউ আর বউ, অথচ এত বছর কোনো খবর ছিল না। এখন এসে শুরু হয়েছে আহ্লাদ। বিরক্তিকর স্বরে বলে উঠল, আপনি সুদর্শন, এটা তো মানতেই হবে, কিন্তু তার মানে এটা না আপনি আমাকে সিরিয়াস করে আমার কাছাকাছি আসার চেষ্টা করলে আমি অতীত ভুলে যাব। বাহ, চতুর মেয়ে মানুষ। এমন তো হবে। আবরাজ খানের বউ, যাকে কিছু বলার আগে ইশারা করলে সব বুঝে যাবে। আবরাজ নিজেও চায় না ফিজা তাকে এত দ্রুত মেনে নিক, সে চায় বউ একটু একটু করে তাকে মেনে নিক। আবরাজ লাফানোর মতো করে দ্রুত কদমে এগিয়ে গেল। ধপাস করে ফিজা পাশে বসে জড়িয়ে ধরে বলে উঠল, এই সুগন্ধি ফুল, চলো না আমার পাশারটা সেরে ফেলে। আমি 100% শিওর আমার তোমাকে কিছু শিখিয়ে দিতে হবে না। স্যার, সরি স্যার। আবরাজ সম্পূর্ণ কথা শেষ করার আগেই সাবিরের কণ্ঠস্বর শোনা যায়, তবে পরক্ষণে সেটাও অপ্রস্তুত হয়ে এলো। ফিজা নড়ে না। আবরাজ বউকে জড়িয়ে ধরে রাখে সেভাবে। এমন পরিস্থিতিতে দুজনের দিকে অকওয়ার্ড ফিল করার চেয়ে এভাবে থাকাটাই বেটার। যদিও সাব্বির যে দৃষ্টি তুলে সামনে তাকাবে না এটা আবরাজ জানলেও ফিজা তো আর জানে না। অগত্যা সেভাবেই বসে রইল আবরাজ। এর মধ্যেই চোখ রাঙিয়ে সাব্বিরকে উদ্দেশ্য করে বলে, তুমি সর্বদা আমার রোমাঞ্চের সময় বাঁকড়া দিতে আসো। এটা রিভেঞ্জ হবে, তোমার বাসরাতের ভিডিও তুমি নিজে করবে। ফিজা চমকালো। এই নির্লজ্জ পুরুষ কি বলে এসব? বাসর রাতের ভিডিও, তাও আবার যারটা সে করবে? ফিজার ভাবনার মাঝে সাব্বির দৃষ্টি নত রেখে চিন্তিত স্বরে প্রশ্ন করল, কিন্তু স্যার, ভিডিও করলে বাসর কখন করব? গাধা। আবরাজ দাঁতে দাঁত চেপে বলে। ফিজার হাসি পায়। আচমকাই মেয়ে দুজনের কথোপকথন শুনে শব্দ করে হেসে উঠল। আবরাজের দুনিয়ায় বুঝে থমকে গেল। মেয়েটা এতদিনে তার সামনে একবারও হেসেছে কি? কণ্ঠস্বর যেমন মিষ্টি ধারালো, তেমন হাসি রিনঝিন শব্দ। আবরাজের বুকের ভেতর তোলপাড় হয়। রমণীর প্রেমে সে নতুন করে পড়েছে। সংসার করতে হলে ভালোবাসা থাকতে হবে। আবরাজ এমনটা জরুরি মনে করে না, কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে না ভালোবাসা থাকতে হবে। শুধু মনের বিরুদ্ধে গিয়ে সংসারটা জরুরি নয়, ভালোবাসাটাও জরুরি। ভালোবাসা না থাকলে এমন হাসির দেখা সে আদৌ পাবে? কখনো না। আবরাজ ফিজাকে নিজ থেকে ছেড়ে দিল। ফিজা হাসি থামিয়ে দ্রুত লিভিং ছাড়ে। ফিজা যেতে আবরাজ সাব্বিরের দিকে তাকায়, জিজ্ঞেস করে, এনিথিং রং? স্যার, টিনা ম্যাম কাল সকালে চলে আসবেন এখানে। আজ সকালে তিনি জার্মানির উদ্দেশ্যে রওনা করছেন। ওকে, আসতে দাও। আবরাজ ভাবনা চিন্তা ছাড়া বলে দেয়। সাব্বির জানে না তার সব ইম্পর্টেন্ট ব্যাপারগুলোকে এভাবে শান্ত থাকে। ট্রিনা আসবে শুনে তো বেচারার নিজেরই কলিজার পানি শুকিয়ে গেছে। যা ছেমড়ি ট্রিনা, আবার কি করে বসে কে বলতে পারে? আগেও তো কম করেনি। একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। তুমি আমাকে একটা নতুন অনুভূতির সাথে পরিচয় করালে, সেজন্য একটা গিফট তোমার প্রাপ্য। গিফট? সাব্বির অবাক হয়ে দুই ভ্রু মাঝে ভাঁজ ফেলে অস্পষ্ট স্বরে বলে। আবরাজ কফির মগটা সামনে সেন্টার টেবিল থেকে হাতে নিল। সেটাই আলতো করে ঠোঁট ছুঁয়ে চুমুক দিল। রয়েসই জবাব দেয়, হ্যাঁ, তোমার বউকে এখানে নিয়ে আসবে। আর তোমার বউ আসার পর দুজন অবশ্যই আলাদা আলাদা কক্ষে ঘুমাবে। সাব্বির প্রথম কথাটা শুনে খুশিতে আত্মহারা হলেও দ্বিতীয় কথাটার মানেটা বুঝতে পেরে অসহায় দৃষ্টিতে তাকিয়ে ডেকে উঠল, স্যার। কোনো বাহানা চলবে না, ইটস মাই অর্ডার। সাব্বির দাঁড়িয়ে রইল। আবরাজ হনহনিয়ে নিজের কক্ষে চলে গেল। সাব্বির পেছনে সোফায় ধপ করে বসে গেল। কাঁদো কাঁদো স্বরে বলে, বউ কাছে নেই এখন, তো এটা বলে মনকে বোঝাতে পারি। কাছে থেকে যদি বউকে ছুতে না পারি তখন কেমনে কন্ট্রোল করাম নিজেকে? বউ নিশ্চয়ই বলবে আমায় বাকি কথা বলার আগে সাব্বির গুনগুন করে চোখে পানি নেই। আবরাজ দূরে নিজের কক্ষের দরজায় দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে বিড়বিড় করে বলে উঠল, পাশাপাশি রুমে থেকেও নিজেকে কন্ট্রোল করতে পারবো না। আমি যে এক বেডে ঘুমিয়েও নিজেকে কন্ট্রোল করেছে।
তাহলে আমি শুধু পুরুষে নই, মহাপুরুষ আমি। অথচ আমার বউ এটা বুঝলো না। কাল বেরিয়ে থেকো সুগন্ধি ফুল, আমি বাসায় ফিরে তোমাকে নিয়ে একটা পার্টি অ্যাটেন্ড করবো। ফিজা বিছানায় শুয়ে আছে আর আবরাজের পাশে বসে ল্যাপটপে কিছু করছে। আবরাজ ল্যাপটপ স্ক্রিনে দৃষ্টি স্থির রেখে বলে উঠল উপরোক্ত কথাগুলো। ফিজা অন্যদিকে ফিরে শুয়েছিল। আবরাজের দিকে ঘুরে হেয়ালি স্বরে জিজ্ঞেস করল, আবার কাস্টমার দেখাবেন নাকি? কথাটা শেষ হওয়ার আগে ফিজার কানে যেন বিস্ফোরণ ঘটল। দুই হাতে কানে চেপে মেয়েটা দ্রুত শোয়া থেকে উঠে বসলো, কিন্তু এটাও বেশি সময়ের জন্য হলো না। আবরাজ ফিজাকে চকচকে ফ্লোরে পড়ে থাকা থ্যাতলানো ল্যাপটপটা দেখার সুযোগ অব্দি দিল না। ফিজার হাত দুটো বিছানার সাথে চেপে ধরে রাগান্বিত স্বরে বলে উঠল, বউ তুমি আমার, কোনো পুণ্য নয়। দ্বিতীয়বার এসব কথা বললে খুব খারাপ হয়ে যাবে, যা তোমার ধারণার বাইরে। বউ? ফিজা তাচ্ছিল্য হেসে বলে। আবরাজের রাগে চোয়াল শক্ত হয়ে আছে। সুদর্শন চেহারাটা দারুণ দেখাচ্ছে। ফিজা ভ্রুকুচকে তাকিয়ে বলে, আপনাকে রাগলেও চমৎকার লাগে আবরাজ। মজা করো না, আম সিরিয়াস। আবরাজ চক্ষুদয় বন্ধ করে গম্ভীর স্বরে জানালো। ফিজা ঘাড় নেড়ে সম্মতি দিয়ে বলে, আচ্ছা। ঘুমিয়ে পড়ো। আবরাজ বিছানা ছাড়লো। গায়ে নাইটি শার্ট, বুকের দিকে যে কটা বোতাম সবগুলো খোলা, লোমহীন বুকের ভাঁজগুলো স্পষ্ট। ফিজা দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নিল। এসেছে পর আবরাজের এক এক রকম রূপ রীতিমতো চোখ ধাঁধিয়ে যায়। ফিজা কমফোর্টারের তলায় ঢুকে আবরাজ রুমে দেয়ালের সাথে অ্যাডজাস্ট করা মিররে দেখে সেটা বাঁকা হেসে লাইট অফ করে। এরপর বিছানায় এসে নিজেও শুয়ে পড়ে। আবরাজ ঘুমাচ্ছে। কলিং বেলের শব্দে ফিজার ঘুম ছুটেছে। পাশে দেওয়ালে টানানো সোনালি রঙের ঘড়িটা দেখে সকাল 8:07। ফিজা বিছানা ছাড়ল। গায়ের পোশাক কোনো রকম ঠিকঠাক করে জুতো জোড়া পরে দরজার দিকে এগিয়ে এলো। দরজা খুললো খুব সাবধানের সহিত। আবরাজের যেন ঘুম না ভাঙে সেদিকে সম্পূর্ণ সচেতন রইল মেয়েটা। আলগোছে বাইরে থেকে দরজাটা চাপিয়ে লিভিং রুমে উপস্থিত হলো। একজন ওয়েস্টার্ন পরিহিত রমণী সার্ভেন্টের সাথে কিছু নিয়ে তর্কাতর্কি করছে। বারবার ওদের মাস্টার বেডরুমে এদিকে আসার চেষ্টা করছে, তবে মহিলা দুজন সামনে দাঁড়িয়ে আছে বিদায় সেটা পারছে না। ফিজা পেছন থেকে গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো, কে? ফিজার প্রশ্নে দুজন মহিলা সরে গেল সামনে থেকে। বাংলা বুঝতে পারেন তারা। ফিজার সামনে দাঁড়ানো রমণী ত্রিনাকে দেখে ভ্রুজোড়া কুঁচকে নিল। বিরক্তিকর স্বরে বলে উঠল, এত সকালে কারোর বাসায় এসে এভাবে চিৎকার করছেন? মিনিমাম কমন সেন্সটুকু নেই নাকি? ত্রিনা যতটা না অবাক হয়েছে ফিজার কথা শুনে তার থেকে বেশি মেয়েটার রাগ হচ্ছে। চোখ দুটো রাগে লাল হয়ে আছে। ফিজার ড্রেস আপ দেখে ত্রিনা হিতাহিত জ্ঞান হারালো যেন। তর্জনী আঙ্গুল উঁচিয়ে শাসানোর ভঙ্গিতে বলল, এই মেয়ে, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তুমি আমাকে কমন সেন্স শেখাতে এসো না। কমসে কম তোমার থেকে ভালো সেন্স রয়েছে আমার। ফিজা নিজের শরীরের দিকে তাকিয়ে থমথম খেলো। গায়ের পোশাকের অবস্থা নাজেহাল, কিন্তু বিষয়টা পাত্তা দিল না। ভাব এমন করলো বিবাহিত একজন নারীর এত সকালে এমন পোশাক আশাকে থাকাটা খুব সাধারণ। আসলেই তো তাই। সে নিজের বাসার কিভাবে থাকবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। সেখানে যদি কেউ এত সকালে হস্তক্ষেপ করতে আসে তাহলে সেটা তার ভুল। এর জন্য তার কি করণীয়? ফিজা কিছু বলার জন্য মুখ খুলবে তার আগেই পেছন থেকে গম্ভীর রাজবাড়ি কণ্ঠে স্বর ভেসে এলো, তুমি এখানে? আমি তো মেয়েদিকে খুঁজে পাচ্ছি না। কাম সুগন্ধি ফুল, আমি আরও ঘুমাবো। আবরাজ চোখ ডলতে ডলতে এসে ফিজাকে কোলে তুলে ফিজা চমকালো, তবে গলা জড়িয়ে ধরলো আবরাজে। অন্যদিনের তুলনায় আজ গভীর করে গলা জড়িয়ে ধরে আবরাজ বিষয়টা বুঝতে পারে। বউ তাকে নিয়ে জেলাস, আর ত্রিনাকে জেলাস করাতে এভাবে ধরেছে। ইস, এটা যদি প্রতিহিংসা থেকে নয় হয়ে ভালোবাসা থেকে হতো এই গভীরতাটুকু। আবরাজ বুঝি বউকে ভালোবাসায় মুড়িয়ে রাখত। আবরাজ এর মধ্যে একবারও ত্রিনার দিকে তাকায়নি। রুমের উদ্দেশ্যে যাওয়ার দিয়ে আবার দাঁড়িয়ে গম্ভীর স্বরে ত্রিনাকে উদ্দেশ্য করে বলে, বাই দ্য ওয়ে, সকাল সকাল একটা কাপড়ের পাশে এসে এভাবে ডিস্টার্ব করাটা কোনো সভ্যতার কাতারে পড়ে না। পরে দেখা হচ্ছে। ফিজা মাথাটা একটু উঁচু করে পেছনে ত্রিনার দিকে তাকিয়ে বাঁকা হাসলো। ত্রিনার চোখ টলমল করে। রাগ নাকি কষ্ট পেয়েছে ফিজা বুঝতে পারে না, বোঝার চেষ্টাও করে না। শুধু জানে এই মেয়েটা এবং মেয়েটার বাবা, এরা বাপ বেটি দুইটাই নাটকবাদ। ত্রিনা কিছু সময় আগে বাড়ি থেকে চলে গিয়েছে। ফিজা ফ্রেশ হয়ে এসে আর দেখেনি ত্রিনাকে।
এ নিয়ে অবশ্য তার মাথা ব্যথা নেই। সে গুনগুন করতে করতে কিচেনে গেল। বেশ ফুরফুরে মোডে আছে মনে হচ্ছে। আবরাজের ভ্রু কুচকে আসে। লিভিং রুমে আর কিচেনের দরজায় দাঁড়ানো দুজন মহিলা রয়েছে। তারা নিজেদের মতো কাজ করছে। আবরাজ সেসব তোয়াক্কা করে না। নিজেও নাইট শার্ট এর হাতা বাজ করা খুলতে খুলতে কিচেনে গেল। দূরে থেকেও তুমি এমন মায়া জড়াইছো পুরুষ, তোমার সত্যি যাই নাও এখন সাইরা যাবার পারি না। ফিজা খুন্তি দিয়ে একটা পাত্রে কিছু নাড়তে নাড়তে গুনগুন করে। পেছনে যে আবরাজ দাঁড়িয়ে সেদিকে মেয়েটার খেয়াল আছে না নেই বোঝা মুশকিল। গেঞ্জির ফাঁক দিয়ে নিজের মসৃণ পেটে কোমল স্পর্শের সাথে সাথে ঘাড়েও থুতনি ঠেকিয়েছে আবরাজ অনুভব করে ফিজা। বলে, কোনোদিন ছেড়ে যেতে দেবও না। আমার মৃত্যুই তোমার মুক্তি পাওয়ার একমাত্র রাস্তা, সুন্দর রমণী। ফিজা মুচকি হাসল। সেকেন্ড সময় পরপরই আবরাজ কিছুটা ছিটকে দূরে সরে গেল। ডান হাতে বা হাতটা চেপে ধরে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে বউয়ের দিকে। ফিজা খুন্তিটা পাল্টে পাল্টে দেখতে দেখতে তাচ্ছিল্য স্বরে বলে উঠল, একদম ভুল, সেটা প্রমাণ নিশ্চয়ই হাতে নাতে পেয়েছেন। আপনি কেন আমি না চাইলে আমাকে আপনি আটকাতে কখনো পারবেন না। আবরাজের হাতটা লাল হয়েছে। সুন্দর চামড়ায় চোখ লাগছে খুব। ফিজার মনটা আচমকাই খারাপ হয়। বারবার সে মানুষটাকে ক্ষতবিক্ষত করছে, অথচ আবরাজ খান তাকে এখনও একবার ছুঁয়ে অব্দি দেখেনি। আঘাত তো দূর, তার তো এমন উদ্দেশ্য ছিল না। তার উদ্দেশ্য ছিল মানুষটা তাকে যেমন মানসিক অশান্তি দিয়েছে তাকেও সেই অশান্তির সাথে পরিচয় করানো। ফিজা খুন্তি রেখে রান্নাঘরে রাখা ফার্স্ট এড বক্স খুঁজে বের করে। আবরাজ তখন ভ্রু কুচকে তাকিয়ে। ফিজা আবরাজের হাত টেনে ধরে সেখানে ওষুধ লাগালো। আবরাজ ফিজার দিকে বিনা বাক্যে তাকিয়েছিল এত সময়। ফিজার কাজ শেষ হতে আবরাজ বলে উঠল, সময় হোক, এমন কাঁদান কাঁদাবো সবকিছুর ওষুধ তখন একটু পর পর করে নেব। চোখগুলো ছোট ছোট। আবরাজের ফিজা ভ্রুজোড়া আড়াআড়ি ভাবে রাখলো। জিজ্ঞেস করলো, রুমে যান, খাবার নিয়ে আসছি। আবরাজ ঘাড় নেড়ে কিচেন ছেড়ে বেরিয়ে এলো। দুজন মহিলা বেশ অবাক হয়েছে। মুখ থেকে বোঝা যাচ্ছে যে আবরাজ খানের সামনে দাঁড়িয়ে কেউ কথা বলার সাহস করে না। একটু এদিক ওদিক হলে তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেলে। সেই আবরাজ খান একজন মেয়েকে কতটা প্রায়োরিটি দিচ্ছে। আবরাজকে দেখে যে যার কাজে লেগে পড়ল। আবরাজ লিভিং রুমের ঠিক মাঝে দাঁড়িয়ে মহিলাগুলোকে উদ্দেশ্য করে বলে উঠল, এটা লাস্ট অ্যান্ড ফার্স্ট। নেক্সট টাইম যদি আমার সুগন্ধি ফুল রান্নাঘরে গিয়েছে খুব খারাপ হবে। ইটস মাই প্রমিস। ফিজা শুনল রান্নাঘর থেকে। বিরক্তিতে চোখ মুখ বিকৃত করে ফোঁস করে বলে উঠল, আজব পুরুষ। সাব্বির সবেমাত্র নিজের কক্ষ থেকে বেরিয়েছিল। বেচারা সবেমাত্র ঘুম ভেঙেছে বোধহয়, চোখ ডলছে তখনও। তারপর লিভিং রুমে এসে আবরাজের রাগী কণ্ঠস্বর। কেন রেগে আছে, কি কারণ কিছু বুঝে ওঠার আগেই আবরাজ তাকে উদ্দেশ্য করে বলে উঠল, আজ সারাদিন তোমার ফোন পানিতে ভিজিয়ে রাখবে আর তুমি সাওয়ার দিবে না। এগুলো কিসের শান্তি? এগুলো কিসের শান্তি? যদি জিজ্ঞেস করো তাহলে আজ থেকে আগামী 7 দিন বউয়ের সাথেও কথা বলতে পারবে না। সাব্বির ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। ঘুমের রেস এখনও কাটেনি। সকাল সকাল স্যার তাকে কিসের শাস্তি দিচ্ছে জিজ্ঞেস করবে মন স্থির করে ওর লাস্টের কথায় সেটাও গিলে নিল। আবরাজ এর মধ্যে নিজের রুমে চলে গেছে। ফিজা এলো তখন। সাব্বির ফিজাকে দেখে জিব্বা দিয়ে ঠোঁট ভেজালো। এরপর আমতামতা করে প্রশ্ন করলো, ফিজা ম্যাম, স্যার রেগে আছেন কেন? রেগে নয়, খুশি আছে, গার্লফ্রেন্ড এসেছিল তাই। মেকি হেসে বলে। সাব্বির থতমত খেলো। গতকালের কথা স্মরণ হতে বুঝতে পারে তৃণা এসেছিল, এই জন্যই স্যার রেগে আছেন। সাব্বির দাঁত দ্বারা জিহ্বা কাটে, মাথায় হাত দিয়ে আফসোস করে বলে, ওহ শিট। এরপর দ্রুত নিজের রুমের দিকে চলে গেল। ফিজা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে সাব্বিরের হন্তদন্ত হয়ে ছুটে যাওয়া। এরপর নিজেও রুমে এলো। আবরাজ তখন ওয়াশরুমে হয়তো। ফিজা হাতে ট্রেটা একটা টেবিলের উপর রাখে। এরপর ফোনে হাতে নিয়ে থাই ঠেলে ব্যালকনিতে এলো। গাড়িতে কল করে মায়ের সাথে বোনের সাথে কথা বলে, যদিও সেখানে তখন সন্ধ্যা। এরপর কল কাটতে আবরাজের কণ্ঠস্বর ভেসে এলো, সুগন্ধি ফুল এদিকে এসো। ফিজা রুমে এসে দেখলো আবরাজ শুধু একটা টাওয়াল পরে দাঁড়িয়ে আছে। ফর্সা শরীরে অল্প স্বল্প পানি বিন্দু, চিকচিক করে চওড়া বুকখানায় একটা পশমের চিহ্ন নেই। হাতের পেশিগুলো ফুলে ফেঁপে রয়েছে। ফিজার হাত থেকে আবরাজ ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলতে ফিজার ধ্যান ভাগে। আবরাজ ফিজার ডান হাতে নিয়ে ওয়াশরুমের দিকে হাঁটা ধরে বলে উঠল, চুল শ্যাম্পু করতে হবে।
আবরাজ বাথটবে বসে। ফিজা কোনো কথা না বলে শ্যাম্পু নিয়ে আবরাজের চুলে লাগিয়ে দেয়। একটু একটু অনুশোচনাও হয় নিজের কাজের জন্য। ভাবে এমনটা আর কখনো করবে না। কথা দিয়ে আঘাত করবে যতদিন না বিয়ের দিন রাতে কোনো তাকে ফেলে চলে এসেছিল এটা সম্পূর্ণ ক্লিয়ার করছে। নিজের গায়ে ঠান্ডা পানি ঝাপটা পেতে ফিজা চমকে আবরাজের চুল খামচে ধরল। দাঁতে দাঁত চেপে বলে উঠল, একদম অসভ্যতামি করবেন না আবরাজ। করব। আমি শাওয়ার নিয়েছি একবার। ফিজা কণ্ঠ খাদে এনে বলল। আবরাজ সাথে সাথে আবদার করে, আবার নাও আমার সাথে। গতকাল করেছি। সেটা ইচ্ছে করে নয়। আপনি জোর করেন কেন? আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেলে আপনার জোর করতে হবে না। উত্তরটা খারাপ ভালো যাই হোক। আবরাজ শুনে কিছু না বলে ফিজাকে নিজের কোলের উপর বসিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। গভীর করে বাঁধন। ফিজা জোর করে না, সেভাবেই পড়ে থাকে। ভালোবাসি কিনা জানো নেই, বাট তোমার জন্য যা ফিল করি তা কি কখনো কোনো মেয়ের জন্য করিনি। এটা নিয়ে আমি নিজের সাথে ফাইট করছি। আই ওয়ান্ট ইউ অ্যান্ড আই নিড ইউ অ্যাট এনি কস্ট। তীব্র থেকে তীব্র হয় আবরাজের হাতের স্পর্শ। ফিজার গালে ছুঁয়ে থাকা হাতটা ফিজাকে বড্ড জ্বালাচ্ছে। ঠোঁট ছুঁয়ে যাচ্ছে তর্জনী আঙুল। সে আবরাজের শরীরের সঙ্গেও লেপ্টে রয়েছে। শরীরে অর্ধাংশ ভিজে গিয়েছে প্রায়। ঠান্ডায় মেয়েটা কাঁপছে। আবরাজি চুল থেকে হাত সরিয়ে গলা জড়িয়ে ধরে আরাম করে বসে। আবরাজ শান্ত দৃষ্টিতে তাকে বউয়ের দিকে। ফিজা ফিসফিস করে বলে, নারী তার শখের পুরুষকে যতই ভালোবাসুক, আপনি যা দিবেন সেটাই তার কাছ থেকে ফেরত পাবেন। আমি তোকে অবহেলা করেছি, তুমি কেন তবে আমার ছেড়ে গেলে না? ফিজা হাসে। ফ্যাকাশে ঠোঁটের সেই হাসি আবরাজের নিকট দারুণ লাগে। একটু ছুঁয়ে দিতে ইচ্ছে করে। মুখ এগিয়ে নিয়েও আলতো স্পর্শ করলো। ফিজা মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে বলে উঠল, ছেড়ে যাব? আমি আপনাকে আমার স্থানে দাঁড় করাবো আর অনুতপ্তের অনলে পোড়াবো, এবং সেটাই হবে আপনার ভুলের শাস্তি। তুমি বড্ড বোকা সুগন্ধি ফুল। আবরাজ আফসোস করে বলে। ফিজা ঠোঁটের কোণায় হাসি ঝুলিয়ে জবাব দেয়, বোকা ভালো। অথচ মেয়েটা তাকে নাকে দড়ি বেঁধে খোঁড়াচ্ছে। বারবার তাকে শিখিয়ে দিচ্ছে আবরাজ খানের বউ মিসেস আবরাজ খান সে। অতএব সাবধানে তাকে আয়ত্তে নিতে হবে। কিন্তু এখনো যেন পারছে না নিতে। আবরাজ বউয়ের ওষ্ঠদয় আবারও চুমু খায়। বলে, যাও, 1 ঘন্টা তোমাকে আর ডিস্টার্ব করবো না। ফার্স্ট রেডি হয়ে নাও, বেরোতে হবে আমাদের। ফিজা ভেজা কাপড়ে লজ্জায় পড়ে। দ্রুত স্থান ত্যাগ করলো। আবরাজ বউয়ের পেছনে ভেজা অবয়বের দিকে তাকিয়ে হেসে বলে উঠল, নারী তোমার কত রঙের রূপ, আমি তোমার সব রঙের সঙ্গে মিশে একাকার হতে চাই। নিজের সর্বনাশ নিজের হাতেই করলেন তবে। ফিজা বাথরুমের দরজায় দাঁড়িয়ে উঁকি দিয়ে বলে। আবরাজ শব্দ করে হাসে। বহুদিন পর এমন হাসি এই পুরুষের মুখে বিরল। বেশ ভালো লাগলো হাসি মুখও আবরাজ খানকে। আবরাজ হাসতে হাসতে হঠাৎ গম্ভীর হয়ে বলে, এতেও যদি তোমায় পাওয়া যায়, নিজের সর্বনাশ না হয়ে মেনে নিলাম। সাদা রঙের একটা পার্টি ড্রেস পরেছে ফিজা। চুলগুলো খোঁপা বাঁধা। কিছু চুল এলোমেলো কানের পাশ দিয়ে বেরিয়ে। ঠোঁটে হালকা করে গোলাপি লিপস্টিক। অল্প স্বল্প সাজে দ্বিগুণ অসম্ভব সুন্দরী হয়ে উঠেছে এই নারীর সৌন্দর্য। ফিজা রুম থেকে বেরিয়ে আসতে আবরাজ সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। পাশে সাব্বির কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছিল। স্যারের রেসপন্স না পেয়ে সামনে তাকিয়ে তার স্যারের অবস্থা দেখে মাথা নিচু করে বাড়ি থেকে বেরিয়ে গেল। ফিজা ব্যাপারটা লক্ষ্য করে আবরাজের কাজে বেহায়া একটা উপাধি দিল। আবরাজ ফিজা ঠিক বরাবর দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলে উঠল, মাই বিউটিফুল লেডি। ফিজা বোধহয় লজ্জা পেল। চোখ নত করে মিনমিনে বলে, লেট হচ্ছে। আবরাজ শুনল। বউয়ের হাতের ভাঁজে হাত রেখে বাড়ি থেকে বেরিয়ে এলো। গাড়িতে না বসে আবরাজ বউকে নিয়ে বাড়ির পেছনের দিকে হাঁটা ধরল। ফিজা কিছুটা অবাক হলো। এদিকে কোথায় যাচ্ছে? কৌতূহল হয়ে আবরাজের থেকে দৃষ্টি সরিয়ে সামনে তাকিয়ে ফিজার মুখ হাঁ হয়ে গেল। মানুষের সমাগম প্রচুর। অন্ধকারে তুষারপাতের মধ্যে কি সুন্দর করে লাইটিং করা সাজানো, চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। সুন্দর সুন্দর রমণী থেকে শুরু করে কত রকম বিদেশি মানুষ। তার মধ্যে একজন বেশ সুদর্শন ইয়াং দেখতে পুরুষ এগিয়ে এলো, যার গায়ে কালো সুর। দেখে বোঝা যাচ্ছে বাঙালি। বেশ সুদর্শনা, মোটা গোঁফ রয়েছে। হেই মিসেস আবরাজ খান, জুবায়ের কবির আবরাজ খানের ঘনিষ্ঠ বন্ধু বটে, আবার শত্রু। জুবাইয়ের হাত বাড়িয়ে রেখেছে ফিজার দিকে হ্যান্ডশেক করার জন্য।
ফিজা আবরাজের দিকে তাকিয়ে দেখলো, ইচ্ছে নেই হাত মেলাবার। আবরাজ বুঝি মিলাতে দেবে। বউয়ের দৃষ্টি না পড়ে সে জুবাইয়ের সাথে হাত মেলালো। ঠোঁটের কোণায় অল্প স্বল্প বাঁকা হাসি রেখে বলল, থ্যাঙ্কস, এসছো, ভালো লাগলো। ফ্রেন্ড তো এসব বলো না, তোমার বউ কিন্তু চমৎকার। আবরাজ জুবাইয়ের ধরে রাখা হাতের মুঠোয় হাতটা এতটাই চেপে ধরলো যেন মটমট করে হাড়গুলো ভেঙে যাচ্ছে। কিন্তু এতেও জুবাইয়ের মুখভঙ্গির কোনো পরিবর্তন হলো না। বাঁকা হেসে আবরাজের দিকে তাকিয়ে কাছাকাছি গিয়ে দাঁড়ালো। ফিজা পাশে দাঁড়িয়ে থাকলেও মনোযোগ অন্যদিকে। জুবাইয়ের ফিস ফিস করে বলে, সামলে রেখো, জুবায়ের কবির এর নজরে কিন্তু পড়ে গেল। তুমি নিজের চোখটা সামনে রেখো, কখনো কোথাও খুলে পড়ে গেলে পরে নিজের গার্লফ্রেন্ডকে খুঁজে পাবে না, সো বি কেয়ারফুল। আবরাজ জুবাইয়ের হাতটা হঠাৎ উল্টো করে মুচকে দিয়ে বলে। জুবাইয়ের ব্যথা, চোখ লাল হয়েছে, তবু মুহূর্তে একটু শব্দ করল না। আবরাজের ভাবসাব যে এমন যেন সে কিছুই করেনি। হাসতে হাসতে জুবাইয়ের কাঁধে চাপড়ে সামনের দিকে চলে গেল। পেছনে জুবাইয়ের নিজের হাতটা ছাড়া পেয়ে বাঁ হাতে ডান হাতের কবজি চেপে ধরে রাগে ফুঁসতে লাগলো। মূলত তৃণাকে সে আবরাজের থেকে দূরে সরিয়েছে আবরাজকে কষ্ট দেওয়ার জন্য, অথচ সে এটা জানতো না আবরাজ তৃণাকে কখনো বোন ব্যতীত অন্য নজরে দেখেননি। জুবাইয়ের পেছনে দাঁড়িয়ে হিসিয়ে বলে উঠল, একবার ভুল করেছি, সেকেন্ড টাইম সেটা করব না। এবার আমি যেভাবেই হোক তোকে জিততে কিছুতেই দিব না, নো নেভার। ফিজা ঘোরাঘুরি আর কথা বলে সবার সাথে বুঝতে পারলো এরা মূলত আবরাজের ফ্রেন্ড। ফিজা এত সময় সাব্বিরের সাথে ঘুরে ঘুরে সবার সাথে পরিচয় হলো। আবরাজ নিজের মতো সবার সাথে কথা বলছে, কিন্তু দৃষ্টি ঠিকই বাজ পাখির পালকের ন্যায় বউয়ের দিকে। ফিজা এখানে মিস্টার জিকে দেখে বেশ অবাক হলো। তার চেয়েও বেশি অবাক হয়েছে হাতের ব্যান্ডেজ দেখে। সাথে যদিও তৃণা রয়েছে, অগত্যা ফিজা তাদের দিকে গেল না। সুযোগ বুঝে সাব্বিরকে আস্তে করে ডাকলো, সাব্বির সাহেব। ইয়েস ম্যাডাম। সাব্বির সাথে সাথে জবাব দিল। ফিজা জোর করে মুখে হাসি ঝুলিয়ে আবরাজের দিকে তাকিয়ে ঠোঁট দুটো নেড়ে জিজ্ঞেস করলো, মিস্টার জি এর হাতে ব্যান্ডেজ? সাব্বির চমকালো। এত মানুষের ভিড়ে এটা সামান্য একটা জিনিস ম্যাডামের নজরে পড়তে হলো। যদিও উত্তরটা যে কোনো একটা মিথ্যা দেওয়া যায়। আমতা করে বলে, আসলে মানে ম্যাডাম, আপনি এসব বুঝবেন না। আপনি সত্যিটা বলুন। ম্যাডাম, তারা মাফিয়া, কত শত্রু। কিন্তু এটা শুধু একজনই করতে পারে। ফিজা যেন দেখতে পাচ্ছে আবরাজ নিজের রিভলভারটা নিয়ে দাঁড়িয়ে আছে সামনে মিস্টার জি, এবং সাথে সাথে আবরাজ টিকার চাপে। ফিজা চমকে উঠল। এটা সত্যি আবরাজ ছাড়া কেউ করেনি। সেদিন ওনার সামনে যাওয়া নিয়ে আবরাজ রেগে গিয়েছিল এবং তাকে বাড়িতে রুমে লক করে মিস্টার জি এর সাথে দেখা করতে গিয়েছিল আবরাজ। এখানে এটার মানে এটাই দাঁড়ায় তাদের মধ্যে আবারও দেখা হয়েছে এবং এই কাজ আবরাজ খান করেছে। ফিজার ভাবনার মাঝে সাব্বির বলল, ওই মানে মিস্টার জি আপনার নামে বাজে কথা বলেছিল, সেই জন্য স্যার রেগে। ফিজা যতটা চমকানোর কথা ছিল তার চেয়েও বেশি অবাক হলো। বাজে কথা বলছে আর এর জন্য গুলি করেছে। তাহলে সেদিন রাতে যে ফিজা এত বাজে কথা বলল, কাস্টমার দেখানোর কথা বলল, আবরাজ কি তবে কষ্ট পেয়েছিল? সেই জন্য রেগে ল্যাপটপ ভেঙে ফেলেছে? ফিজার কাছে এসব প্রশ্নের উত্তর একটাই, সেটা হচ্ছে হ্যাঁ। ফিজা আবরাজের দিকে অপলক তাকিয়ে রইল। যতটা বাজে ভেবেছে তার থেকে দ্বিগুণ বাজে এই পুরুষ। সামান্য কথার জন্য গুলি করে দিয়েছে। ফিজার মাথা ঘুরে হাতে হ্যাঁচকা টানে ফিজার ভয় ধরল মনে। খামচে ধরল সামনের মানুষটাকে। বক্সে মিউজিক চালানো হচ্ছে। অনেকের মধ্যে কাপাল ডান্স শুরু করে দিয়েছে। আবরাজের দুই কাঁধে হাত রেখে ফিজা চারিদিকে দৃষ্টি বুলিয়ে পর্যবেক্ষণ করে নিল সম্পূর্ণটা। কোমরে জামার উপর দিয়ে শীতল স্পর্শ পেয়ে শিরশির করে শরীর। তবে নিজেকে সামলে আবরাজের দিকে তাকালো। আবরাজ তাকিয়ে বউয়ের হালকা গোলাপি রঙে রাঙানো ঠোঁটের দিকে। এখানে একে অপরকে জড়িয়ে ধরে কিস করাটা খুব নর্মাল। অবজার্ভ আবরাজ নিজের ঠোঁট এগিয়ে আনতে ফিজা মুখ সরিয়ে নিল। জোরে জোরে বেশ কয়েকবার শ্বাস ফেলে বলে উঠল, আমার লজ্জা লাগছে আবরাজ। লজ্জা? সেটা শুধু তুমি আমার সামনে বাবা, অন্য কারো সামনে নয়। রুমে চলো। বলতে বলতে পাঁজা কোলে তুলে বউকে ফিজা চমকে উঠল। কিছু সময় আগেই তো এলো, আবার চলে যাবে, মানুষ কি বলবে এসব ভেবে বলল, আবরাজ নামান, সবাই এখানে, ভালো দেখায় না চলে যাওয়াটা।
আবরাজ লম্বা লম্বা কদম ফেলে বাড়ির দিকে যাচ্ছে। সামনের দিকে দৃষ্টি স্থির রেখে বলে উঠল, আই ডোন্ট কেয়ার। কে কি ভাবলো এসব দেখলে ইহ জন্ম আমার বাসর করা হবে না। আপনি সবসময় এগিয়ে কেন আসেন? ফিজা 2 পা পিছিয়ে গিয়ে প্রশ্ন করে আবরাজকে। আবরাজ প্যান্টের পকেটে হাত গুজে ফিজার দিকে এগিয়ে আসে। ফিজা চোখের দিকে তাকিয়ে উত্তর দেয়, তুমি সবসময় পিছিয়ে যাও বলে। আপনি এগিয়ে আসবেন না। ফিজা আবারও পিছিয়ে যাচ্ছে। একমাত্র আবরাজের মুড কখন কেমন চলছে সেটার উপর ভিত্তি করে ফিজা আগে পিছিয়ে যায়। এই যেমন আবরাজ রেগে থাকলে সে নিজে থেকে যথাসম্ভব কঠিন রাখার চেষ্টা করে, আবার যখন আবরাজ রোম্যান্টিক মুডে থাকে তখন কঠিন থাকলেও আবরাজের খোঁচাখুচির জন্য সেটা সম্ভব না হলেও মোটামুটিভাবে নিজের ভাবমূর্তি বজায় রাখে। আবার একটু আধটু এলোমেলো হয়ে আবোল তাবোল কাজ করে বসে। যেমন একটু আগে আবরাজ তাকে রুমে নিয়ে এলো, সেও এখন বুঝতে পারছে না কি করা উচিত এই মুহূর্তে। তবে এত দ্রুত কি করে সে নিজেকে আবরাজ খানের নিকট সম্পূর্ণরূপে ধরিয়ে দিবে? কখনো না। ফিজার ভাবনার মাঝেই আবরাজ ওর একদম কাছে এসে দাঁড়ালো। হাতের উল্টো পিঠে মেয়েটার গাল স্পর্শ করে বলে উঠল, তুমি পিছিয়ে যেও না, এদিকে এসো। আপনি জঘন্য একটা পুরুষ আবরাজ। আবরাজ ফিজার কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে বলল, কম, এদিকে এসো। ডোন্ট টাচ মি। আপনাকে দেখতে ইচ্ছে করছে না? নিজের হাতখানা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে করতে কঠিন স্বরে বলে। আবরাজ ছ্যাঁচকা টানে মেয়েটাকে নিজের একদম কাছে নিয়ে আসে। ঘনিষ্ঠ করে নিজের শরীরের সঙ্গে ঘাড়ে থুতনি ঠেকিয়ে আবরাজ শান্ত স্বরে বলে উঠল, আমাকেই দেখতে হবে, আগে এবং পরে। আপনি বাজে খুব। ফিজা কিছুটা বিরক্তকর স্বরে বলে। আবরাজ বউয়ের কাঁধে তখন থেকে নাক খসে যাচ্ছে। ফিজার শরীর শিরশির করে। আবরাজ বুঝতে পারছে বউ তার মৃদু কাঁপছে। ফিস ফিস করে বলে, তোমার জন্য সব। বিয়ের রাতে কেন ফেলে এলেন? সাথে সাথে প্রশ্ন করে ফিজা। পুরুষ মানুষকে জব্দ করার ভালো একটা প্রথা হচ্ছে যখন সে বউয়ের সঙ্গ চাইবে, খারাপ ভালো সব রকম বিষয়ে তাদের সাথে কথা বলার একটা উত্তম সময় তখন। আবরাজ ফিজার চোখের দিকে তাকিয়ে বলে, বিশেষ করবে বললে? আপনি বলুন। আবরাজ ফিজাকে ছেড়ে দেয়, বলল, তুমি খুঁজো। কিভাবে পাবো? সবকিছু যেভাবে পেয়েছো অনেক সময়। ততদিনে আমি তোমায় আরো ভালোবেসে ফেলবো। বলতে বলতে আবার এগিয়ে আনে বউকে নিজের দিকে। ফিজা ভ্রুজোড়া কুচকে জিজ্ঞেস করলো, এখন বাসেন না? প্রুফ চাই? কিভাবে করবেন? আবরাজ হতাশ হলো। এই মেয়ে কোনোদিনও সোজাসাপটা জবাব দিল না। সব সময় প্রশ্নের পিঠে প্রশ্ন করাটাই তাহার খুব জরুরি। আবরাজ ফোঁস করে দম ছাড়ে। বাঁকা হেসে জানতে চাইল, তুমি কিভাবে উপভোগ করতে চাও? অনুভূতি। তাহলে বাসর করতে হবে। আবরাজ ফিজার ঘাড়ের পেছনে ডান হাতটা রেখে মাথাটা আচমকায় নিজের দিকে টেনে নিল। নাক দুটো একটা আরেকটাকে স্পর্শ করছে। ফিজা বিরক্ত বলল, ফিজা সারাক্ষণ বাসরের ধান্দা ভালো হবে না। তুমি হতে দিচ্ছ না, মাথা খারাপ করে দাও। এই যে এখন নিজেকে অর্ধ উন্মুক্ত করে রেখেছ, ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। আপনি এটা ছাড়া পারেন কি? তোমাকে ভালোবাসতে। ভুল। তোমার যা মনে হয়। ফোঁস করে দম ছাড়ে। নিজের জামার ফিতাটা ঠিক করে ওভারকোটের বোতাম লাগায়। তারপর গলার স্কার্ফটাও ভালো করে পেঁচাতে লাগলো। আবরাজ বাধা দিল না, তাকিয়ে থাকে। সার্ভেন্ট ডাকতে আবরাজ গেল। সাবিরের বউ এসেছে। জানালো ফিজা দ্রুত বেরিয়ে এলো এটা শুনে। বাহিরে এসে চমৎকার একখানা রমণীর দেখা পেল। বেশ দামি একটা 3 পিস পরা। মেরুন রঙের 3 পিসে দারুণ মানিয়েছে মেয়েটাকে। হ্যাঁ, হ্যাংলা পাতলা চিকন গড়নি শরীর, একদম ফর্সা। ফিজা অবাক হলো, যেমন ভালোও লাগলো। বিদেশি দেখতে কিছুটা। সাবির তখন বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে দৌড়ে এসে বউয়ের পাশে দাঁড়িয়ে বলে উঠল, এত লেট হলো তোমার? মেয়েটা জবাব দিল না। চোখ পিটপিট করে তাকিয়ে সাব্বিরের দিকে। সাব্বির মেঘি হাসে। দোষটা তার নিজের। সেক্ষেত্রে বউকে এমন প্রশ্ন করাটা বোকামি। তারই তো গাড়ি পাঠাতে লেট হয়েছে, তাই সেদিকের কথা বাড়ানোর মানে নেই। ফিজাকে দেখিয়ে বলল, ম্যাডাম আমার সাবির কিছুটা নার্ভাস হয় আবরাজকে দেখে। ফিজা ব্যাপারটা বুঝতে পেরে বলে উঠল, আপনার বউ। মেয়েটা মিশুক। ফিজার সাথে ভালোই বন্ডিং হলো। দুজন কি সুন্দর কথা বলতে বলতে বাইরে চলে গেল। সাব্বির বউয়ের লাগেজটা হাতে দাঁড়িয়ে। আবরাজ সাব্বিরের দিকে রাগি চোখে তাকিয়ে আছে, যার অর্থ তোমার জন্য আমার বয়সটা একটুর জন্য হাত ফসকে গেল।
যার অর্থ তোমার জন্য আমার বাসরটা একটুর জন্য হাত ফসকে গেল। সাব্বির আস্তে করে ঢোক গিলে আবরাজ চোয়াল শক্ত করে রাখে, হেসে বলে, মনে আছে তো? দুজন দুই রুমে থাকবে। যাও, ফাতিহার লাগেজ আমার পাশের রুমে রেখে আসো। স্যার, তিহা রাগ করবে। সাব্বির মিনমিন করে বলে উঠল। বউ তার ভীষণ নাজুক, সহজ সরলও বটে। ব্যাপারটা কিভাবে নিবে বউ? তার উপর যদি ভুল টুল বুঝে। সাব্বিরের ভাবনার মাঝেই আবরাজ রসাত্মক স্বরে বলল, আচ্ছা আচ্ছা, বলবো নাকি? কণ্ঠস্বরে গম্ভীর একটা ভাব রয়েছে। সাবিরের হঠাৎ পেটের ভেতর মোচড় দিল। অসহায় দৃষ্টিতে তাকে অনুরোধ স্বরে বলে উঠল, না স্যার, আমার এত বড় সর্বনাশ করবেন না দয়া করে। আবরাজের হাসি পায়, তবে হাসে না। বাড়ি থেকে গুনগুন করতে করতে বেরিয়ে গেল। সাবির উপরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, ইয়া আল্লাহ, জীবনে কোনো দিন আর আমি লাল পানি ছুঁয়ে দেখব না, পাক্কা প্রমিস। এবার বাসরটা করিয়ে দাও প্লিজ গড। বেচারা চোখে মুখে বেদনার ছাপ। এরপর আবরাজের কথা মতো লাগেজটা রেখে এলো। পার্টির ওখানে পৌঁছতে সাবিরের মাথা চক্কর দিল। চোখ দুটো ইয়া বড় বড় আকৃতি ধারণ করলো। দ্রুত পা চালিয়ে কোনো রকম গিয়ে বউয়ের পাশে দাঁড়িয়ে বলে উঠল, আমি যা দেখছি তুমিও কি তাই দেখতে পাচ্ছ? আবরাজ সুইমিং পুলের পাশে ফিজাকে নিয়ে কাপল ডান্স করছে, সুন্দর হচ্ছে। ফাতিহা সেদিকে হাসি হাসি মুখে তাকিয়েছিল। সাবিরের প্রশ্নে বিরক্ত হয়ে পড়ল। এটা আবার কেমন প্রশ্ন? এখানে ডান্স হচ্ছে, তো ভিন্ন কিছু কেন দেখবো আমি? তুমি তেরা কথা কবে থেকে বলতে শুরু করলে? আচ্ছা বাদ দাও। স্যার ডান্স করছে, আমার বিশ্বাস হচ্ছে না। এই আমাকে একটা সিমটি কাটো তো তিহা। ফাতিহার সাথে সাথে সাবিরের পেটে খামচে ধরল। সাবির ব্যথাতুর শব্দ করে, ছিটকে দূরে সরে গেল। তবে পর মুহূর্তে সামনে তাকিয়ে ফ্যাল ফ্যাল হয়ে এলো আঁখি। তাকিয়ে থাকে সেভাবে। তবে পরক্ষণে কিছু মনে পড়তে নিজেও বউয়ের হাত টেনে ধরে একপাশে চলে গেল। আবরাজ ডান্স কম, বউকে বিরক্ত করছে বেশি। কোমরে রাখা হাতটা ফিজাকে বড্ড বিরক্ত করছে। ফিজা চাল ফলস্বরূপ ব্যালেন্স ঠিক রাখতে না পেরে আবরাজের কাঁধে রাখা হাতটা বেশ শক্ত করে চেপে রেখেছে সেখানে। আবরাজ মুগ্ধ হয়ে বউয়ের কার্যকলাপ লক্ষ্য করছে। অতিরিক্ত তুষারপাত পার্টিতে ব্যাঘাত ঘটালো। যা টুকটাক সবাই নিজের মতো এনজয় করে চলে গেল। কিন্তু এত বড় পার্টি আবরাজ কিসের জন্য দিয়েছে সেটাই ফিজা বুঝতে পারে না। বাড়ির ভেতরে এসে সবাই যখন যে যার রুমে যাবে, সাব্বির তখন ফিজাকে ডেকে পড়ল। ম্যাম, স্যারের বার্থডে আজ, স্যার অপেক্ষা করছিল, উইশটা করে দিয়েন। ফিজা চমকালো। আশ্চর্যের ব্যাপার, এটা 3 বছরে ফিজা সব সময় আবরাজের বার্থডে ডেট মনে রেখেছে, কিন্তু এবার কিভাবে ভুলে গেল সেটা। আফসোসের বন্যা যখন ভেতর উতাল পাতাল ঢেউ, তখন নিজেকে কোনোরকম সামলে সাব্বিরকে জবাব দিল, ফাতিহার রুমে যান, আমি আপনার স্যারকে ম্যানেজ করে নেব। সাব্বির মৃদু হাসলো। স্যার বলেছে যা, এসব নিয়ে মজাই করবে, এর বেশি কিছু না। সাব্বির রুমে যেতে ফিজাও নিজের রুমে এলো, যার সাথে সাথে দরজা বন্ধ করে আবরাজ। এরপর দরজার সাথে চেপে ধরে ফিজাকে, বলল, থ্যাঙ্কস বলো আমাকে। বাট হোয়াই? ফিজা ব্রুজোরা কুচকে জিজ্ঞেস করলো। ভেতরে ঠিকই মেয়েটা গুটিয়ে গিয়েছে। সারাদিন কোনো কথাটা ওর একবারও মনে পড়েনি। আবরাজ ফিজার চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে জবাব দিল, তোমার ইশারায় না নাচতে পারি, তোমার সাথে তো ডান্স করলাম। আবরাজ তোমাকে ভালোবাসে না। ফিজা তৃণার কথায় হাসে, চমৎকার সেই হাসি। দারুণ লাগে তো মেয়েটাকে হাসলে। আবরাজের সামনেও নিশ্চয়ই মেয়েটা এভাবে চমৎকার করে হাসে। আবরাজ কি তখন মুগ্ধ হয়? অবশ্যই হবে। এমন আগুন সুন্দরী বউ হয়েছে পর থেকে তো আবরাজ আর পরায় নারীর কাছে যায় না। তৃণার হিংসে হয়। ফিজা ফুল নেয়, কথা বলে না। সাদা সাদা কয়েকশো হবে একটা সাদা পলিথিনে নিয়েছে, সেটা একজন গাইডের হাতে রয়েছে। তৃণার কথায় জবাব দিল, জানি। ছেড়ে দাও ওকে। ফিজা গাড়ির দিকে হাঁটা ধরে। তৃণা পেছন পেছন হাঁটতে হাঁটতে বলল। ফিজা একবার তাকায় না মেয়েটার দিকে, বরং হাঁটতে হাঁটতে শক্ত কণ্ঠে জানালো, কখনো না। ফুল কেন নিচ্ছ? ফিজা এবার দাঁড়ালো। গাড়ির কাছাকাছি চলে এসছে তারা। ফিজা ফুলগুলোর দিকে তাকিয়ে আবার তৃণার দিকে তাকালো, মুচকি হেসে বলল, একটা স্পেশাল নাইট অ্যারেঞ্জ করে সারপ্রাইজ দিতে চাচ্ছি আমার হাজবেন্ডকে। হাসালে।
আবরাজ খান কখনো তোমায় ছুঁয়ে দেখবে না। ফিজা দম ফাটা হাসি ফেলে। রাস্তা না হলে ঠিকই হেসে নিত। ট্রিনা কি জানে আবরাজ খান ফিজাকে ঠিক কতটা চায়? ধারণা আছে? মেয়েটা সত্যিই পাগল। ফিজা ঠোঁটের কোণায় হাসি ঝুলিয়ে বলে উঠল, আচ্ছা, তোমার নাম্বারটা দিয়ে যাবা? ভাই, ট্রিনার গা জ্বলছে রাগে। ফিজার হাসি মেয়েটার কাঁটার মতো শরীরে বিচ্ছে। দাঁতে দাঁত চেপে প্রশ্ন করলো। ফিজা কনফিডেন্সের সাথে জানালো, রাতে প্রমাণ পেয়ে যাবা ছুঁয়ে দেখেছো কিনা। চ্যালেঞ্জ করছো? ধরে নাও। গাড়ি দরজা খুলে দাঁড়িয়ে আছি। পাশে একজন গার্ড। ফিজা ফিসফিস স্বরে বলল। ট্রিনা কিছু ভেবে বলে উঠল, ওকে ডান। ফিজা গাড়িতে বসে বাঁকা হাসে। ট্রিনার সামনে দিয়ে সাঁই সাঁই করে গাড়িটা চলে গেল। এটা আবরাজের নতুন কার। যখন কিনেছিল তখন ট্রিনা জানতে চেয়েছিল কার জন্য এটা। তখন আবরাজ তাকে জানিয়েছিল স্পেশাল কারের জন্য। স্পেশাল পার্সনটা যে ফিজা, ট্রিনা কল্পনা করেনি। জানলে তখনই আগুন লাগিয়ে দিত গাড়িতে। আগুন শব্দটা মাথায় আসতে ট্রিনার চোখ দুটো উজ্জ্বল হলো। সাথে সাথে নিজের বাবার কাছে কল লাগালো। কোথায় গিয়েছিলে তুমি? ফিজা বাড়িতে প্রবেশ করার সাথে সাথে ভেসে আসে গম্ভীর কণ্ঠে প্রশ্ন। আবরাজ বসে আছে লিভিং রুমে। গায়ে এখনও রাতের পোশাক। ফিজা এক গ্লাস পানি চাইল একজন সার্ভেন্টের কাছে। তারপর আবরাজের পাশে গিয়ে বসলো। সবসময় এর তুলনায় আজ একটু গা ঘেঁষে বসলো। মিহি স্বরে জানালো, একটু তো বাইরে। সার্ভেন্ট পানি দিতে এসেছে। আবরাজ হাত দিয়ে ইশারা করতে মহিলা চলে গেল। আবরাজ বউয়ের পানি খাওয়ার শেষে নিজ হাত থেকে পানির গ্লাস নামিয়ে সেন্টার টেবিলের উপর রাখলো। আলতো করে কাজ জড়িয়ে ধরে মোলায়েম স্বরে বলে উঠল, না বলে যাব না, ভয় হয় আমার। ফ্রিজা ভ্রু জোড়া কুঁচকে নিল। এত ভালো হলে কবে থেকে এই পুরুষ? কত সুন্দর নরম হয়ে কথা বলছে, যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না। ফিজা স্পষ্ট ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনি ভয় পান? তোমাকে নিয়ে হয়। আবরাজ বাচ্চাদের মতো বউকে জাপটে জড়িয়ে ধরে মিনমিন করে বলল। ফিজা ফোর্স করে দম ছাড়ে বলল, যান, ফ্রেশ হয়ে আসুন, নাস্তা আমি বানাচ্ছি। যাব না। পাগলামি করেন আবার? আবরাজ স্ত্রীর কণ্ঠে বলে। ফিজার নাক মুখ কুচকে বলে উঠল, কি করব আমি গিয়ে? এটাই, যাব না। তুমি রুমে এসো, আমাকে দেখবে। আপনার মতো অসভ্য নই আমি। বলতে বলতে ফিজা আবরাজকে নিজের থেকে ছাড়িয়ে নেয়। আবরাজ নিজেও বউকে ছেড়ে দিয়ে বউয়ের পেছন পেছনে এলো। যান ফ্রেশ হতে। আবরাজ ঘাড় নেড়ে ওয়াশরুমে চলে গেল। ফিজা আবরাজের কাপড় নামিয়ে বিছানায় রাখে। এরপর বিছানা গুছিয়ে রাখলো। আবরাজ যতক্ষণে বেরিয়ে এসেছে। ফিজা বলল, আপনি রেডি হয়ে নিন। বসো তুমি। আবরাজ টাওয়াল দিয়ে নিজের মুখ মুছতে মুছতে বলে। ফিজা বসলো বিছানায় পা তুলে। আবরাজ ফিজার সামনে রেডি হলো। ফিজা এদিক সেদিক তাকিয়ে নিজের লজ্জা আড়াল করে। অথচ সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটার বিন্দু পরিমাণও লাজ লজ্জা নেই। আবরাজ নিজের চুলগুলো হাত দিয়ে এলোমেলো করে এসে ফিজার সামনে দাঁড়ালো। ঝুঁকে ফিজার হাত দুটো মাথার ওপর রেখে বলল, চুল ঠিক করে দাও। সিল্কি চুল ঝরঝরে। এগুলো চুলে ফিজার অদ্ভুত ফিলিংস কাজ করে। একটু টেনে দিতে ইচ্ছে করে, হাত বুলিয়ে দিতে মন চায়। ফিজা কখনো এইসব ভেবে চুল টেনেও দিয়েছে বুঝতে পারেনি মেয়েটা। গলায় চিনচিন ব্যথায় অস্তিত্ব টের পেয়ে চোখ বন্ধ করে দাঁতে দাঁত খিঁচে রইল। আবরাজ, সকালে না বলে বাইরে যাওয়ার পানিশমেন্ট, বলল। আবরাজ ছেড়ে দিয়ে সেখানে আঙুল ছুঁয়ে দিতে দিতে বলে। ফিজা ব্যথায় চোখ মুখ অন্ধকার করে রেখেছে। আবরাজের সেদিকে খেয়াল নেই। সে লাল হওয়া ফিজার সেই গালের দিকে তাকিয়ে আছে ঘোর লাগা দৃষ্টিতে। ফিজা ধাক্কা দিতে আবরাজ কয়েক কদম পিছিয়ে গেল। ফিজা গলায় হাত দিয়ে চেপে ধরে দাঁতের জখম হওয়া জায়গাটা কাটেনি, তবে দাঁতের সংঘর্ষে জ্বলছে এখন। ফিজা বিরক্তি হয়ে বলে উঠল, খুব বাজে আপনি আবরাজ। এটা নিয়ে কিভাবে এখন আমি বাইরে যাব? যাবে না, আমার সামনে থাকবে। আবরাজের কল আসে। ফিজার দিকে তাকিয়ে আবরাজ কলটা কেটে দিল। এরপর খুব তাড়া দেখিয়ে আবরাজ বাড়ি থেকে বেরিয়ে গেল। ফিজা তেমন পাত্তা দিল না। যেহেতু ওর মাথায় অন্য প্ল্যান ঘুরছে, সেক্ষেত্রে আবরাজ বাইরে থাকলে সব গুছিয়ে নিতে সুবিধা হবে। সাবির আবরাজের পেছন পেছন দৌড়াচ্ছে। আবরাজ হাঁটছে। একটা সুন্দর প্লেসে কিছু কালো পোশাক পরিহিত মানুষ দাঁড়িয়ে আছে বন্দুক হাতে। একজন লোক সেখানে নিচে পড়ে কাতরাচ্ছে, অথচ কেউ একটু মায়াদয়াও দেখাচ্ছে না। দেখাবে কি? তারাই তো একটু আগে লোকটাকে গণধোলাই দিয়েছে। রিজন কি? আবরাজ খানে সুগন্ধি ফুলের দিকে নজর দিয়েছে। সাবির জানে এখন তার স্যার এটাকেও মেরে ফেলবে।
কেন যে এরা জেনে শুনে বাঘের সাথে লাগতে আসে ভেবে পায় না সাব্বির। আবরাজ এসেই ছেলেটার সামনে দাঁড়ালো। তারই লোক ছেলেটা, বিশ্বাসঘাতক। ছেলেটা আবরাজকে দেখে কোনো রকম চোখ দুটো বন্ধ করে আবার খুলে। আবরাজ একজন গার্ডকে ইশারা করে কিছু বলল। গার্ড দুজন এসে ছেলেটাকে ধরাধরি করে নিয়ে গেল। সাব্বির অবাক হলো। হসপিটালে পাঠিয়েছে আবরাজ খান ছেলেটাকে। অবিশ্বাস্য। আবরাজ নিজের রিভলভারটা কোমরে গুজে সাব্বিরের কাঁধে হাত রেখে বলল, ওর বউ আছে, সে যেন বেঁচে গেল। সাব্বির কিছু বুঝে না, ফ্যাল করে তাকিয়ে থাকে আবরাজের দিকে। স্যার, ম্যাম চীনা ম্যাম এর সাথে দেখা করছে। ট্রেনা এসেছিল। আবরাজ সিগারেটে ধোঁয়া উড়িয়ে বলে। সাব্বির সাথে সাথে জবাব দেয়, ইয়েস স্যার। কিছু সময় চুপচাপ থাকে আবরাজ। সে সিগারেট ফুঁকতে ফুঁকতে ফোনে কিছু একটা দেখছে, আবার হাসছে। হাসতে হাসতে এক সময় আবরাজ বলে উঠল, মেয়েটা বড় নির্লজ্জ সাব্বির। স্যার, একটা বিহিত করা জরুরি। ম্যামকে আপনার বিরুদ্ধে বলে। বলতে দাও। আমার সুগন্ধি ফুল আমাকে বিশ্বাস করে। দেখো না, আমার সব ইনফরমেশন কালেক্ট করলেও ওকে ছেড়ে আসার রিজনটা ছেড়ে গিয়েছে। চাইলে এটাও বের করতে পারতো। আবরাজ উজ্জ্বল মুখে বলল। সাব্বির তৎক্ষণাৎ গম্ভীর স্বরে বলে উঠল, আপনার কি উচিত নয় স্যার ম্যামকে সব বলে দেওয়া? বলবো। সাব্বির আবরাজের কথায় অসন্তুষ্ট হলো। আবরাজ গাড়িতে বসে সাব্বির সামনের সিটে বসবে। সাব্বির গাড়ির দরজা খুলতে বসতে বসতে বিড়বিড় করে। বলার জন্য আবার সময়টা না পান। মোটামুটি আবরাজ নিজের অনৈতিক কাজকর্ম প্রায় ছেড়ে দিয়েছে। সাব্বির নিজে তার সাক্ষী। মাফিয়া মানে কি খারাপ কাজ শুধু? ভালো কাজ কি হয় না তাদের দিয়ে? হয়। আবরাজ খানকে দিয়ে হয়। কত মেয়েকে বার ক্লাব থেকে নিজের ডলার দিয়ে কিনে ছাড়িয়ে এনেছে। সাব্বিরের কাছে সব হিসাব রয়েছে। তারপর যার যার দেশে আবার পাঠিয়েছে। ফাতিয়াকেও তো আবরাজ কিনেছিল। ফাতিয়ার কথা মনে পড়তে সাব্বির দৌড়ে বাড়ির ভেতরে গেল। আবরাজ অনেক আগেই বাড়িতে চলে এসেছে। আবরাজ নিজের কক্ষে প্রবেশ করে দেখল বিছানায় অসংখ্য গোলাপের পাপড়ি, নিচের ফ্লোরে কালো সাদা বেলুন, সুন্দর করে ডেকোরেট করা রুমটা। চারিদিকে ব্রুজোড়া কুচকে আবরাজ তাকিয়ে দেখে। বউ কোথায় তার? নাই কেন? এইসব দিয়ে কি হবে? বউ লাগবে তার। সুগন্ধি ফুল। সারা সপ্তাহ নেই। আবরাজের ভ্রু কুচকে এলো। ব্যালকনির দরজা চাপানো, কক্ষে মৃদু আলো আসছে সেটা দিয়ে। আবরাজ হাতের ব্লেজার রাখে সোফায়। এটা সবসময় বাসায় আসার পরপরই সার্ভে নিয়ে নিত। তবে এটা ফিজার পছন্দ নয়। অগত্যা আবরাজ খান কি বউয়ের অপছন্দ কাজ করতে পারে? তাই বউ থাকলে বউয়ের কাছে দেয়, নয়তো নিজেই রুমে নিয়ে আসে। ব্যালকনিতে ছিল ফিজা। ফিনফিনে একটা সাদা শাড়ি জড়িয়েছে শরীরে। আবরাজ কোনো দিকে না তাকিয়ে বউয়ের দিকে ফ্যাল করে তাকিয়ে রইল। ঠোঁটে খয়েরি লিপস্টিক, এলোমেলো একটা খোপা পাতা, অল্প স্বল্প প্রসাধনী ব্যবহার করছে মুখে। চমৎকার লাগছে ফিজাকে। আবরাজের ঘোর লেগে যায়। 2 কদম এগিয়ে গিয়ে ফিজার হাত টেনে বুকের কাছে নিল। বাপাশে হাতটা ঠেকিয়ে ফিজার চোখের দিকে তাকিয়ে ঘোর লাগা স্বরে বলে উঠল, দেখো তোমার নাম করছে না এটা। দেখো তোমার নাম করছে না এটা। ফিজা হাসে। লজ্জা একটু নেই মেয়েটার। আবরাজ ফ্যাল করে তাকিয়ে বলে উঠল, একটা লজ্জা পাওয়া উচিত তোমার সুগন্ধি ফুল। আমি লজ্জা পেলে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন তো? ফিজা ভ্রু কুচকে জিজ্ঞেস করলো। আবরাজ ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, তোমার জন্য আমি কন্ট্রোললেস। প্লিজ একটু লজ্জা পাও বউ। বউ। এই নিয়ে 2 বার আবরাজ ফিজাকে বউ বলে সম্বোধন করলো। একবার দেশে থাকতে আর আজ। ফিজা আবরাজের কথা অ্যাভয়েড করে বলল, হ্যাপি বার্থডে টু ইউ আবরাজ খান। আবরাজ এত সময় বউয়ের দিকে তাকিয়ে একবারও আশেপাশে দৃষ্টি বোলায়নি। অগত্যা কিছু নজর আসেনি। আবরাজের ভাবান্তর ঘটে না। ফিজা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখে। আবরাজের জোর করে হাসার চেষ্টা করে বলল, তুমি এসব কখন করলে? আপনি জানেন না? ফিজা উল্টো প্রশ্ন করে। আবরাজ মনে মনে নিজেকে গালি দিল। একটু চমকানোর অভিনয় করা জরুরি ছিল। এখন ধরা না পড়লে হয়। আবরাজ মুখ গম্ভীর করে মুহূর্তে বলে উঠল, না, আমি কিভাবে জানবো বাসা ছিলাম নাকি আমি? আচ্ছা, আপনার চোখ অন্য কথা বলে। বাই দ্য ওয়ে, কেক কাটুন।
আবরাজ কেক কাটে। বউকে কেক খাইয়ে দিতে গিয়ে মাতল বিপত্তি। কি জ্বালা! বউয়ের খয়েরি রঙে লিপস্টিক রাঙানো ঠোঁট তাকে টানছে। একটু ছুঁয়ে দেওয়ার তীব্র ইচ্ছে কিছুতেই কন্ট্রোল করতে পারছে না আবরাজ খান। সম্পূর্ণ কেক ফিজার মুখের ভিতর দিয়ে সাথে সাথে নিজের মুখ এগিয়ে নিয়ে বউয়ের ঠোঁট চেপে ধরল। ফিজা চোখ বড় বড় করে আবরাজের চোখের দিকে তাকিয়ে রইল। আবরাজ নিজের কাছে ব্যস্ত। বউয়ের থেকে রেসপন্স না পেয়ে আবরাজ বিরক্ত হলো না, নিজে বউকে আদরে স্পর্শ দিতে লাগলো। ফিজা শেষমেশ আবরাজের কাছে হার মেনে নিজেও রেসপন্স করলো। একে অপরের হাতে যখন অষ্টপুটের সেই অনুভূতি যা কেউ টের পেয়েও যেন পাত্তা দিল না।